যখন আমি শুনছি যে মারা গেছে আমার একটু বিশ্বাস হয় না যে আমার ভাইটা মরে গেছে। সবসময় নামাজ পড়ে দোয়া করছি আল্লাহ ওরা যেন বাঁচাইয়ে রাখে, ও যেন সুস্থ থাকে। গত 1 মাস বিগত প্রথম রমজানে মারা গেছে। এরপর থেকে আমাদের টোটাল আমাদের ফ্যামিলি শুধু একটাই হাহাকার ওদের লাশ দেখার জন্য। কিন্তু আমরা সৌদি দূতাবাসে, বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন জায়গায় যোগাযোগ করার মাধ্যমে লাশ আমাদের কাছে ওরা হস্তান্তর করছে। হ্যাঁ, কালকে আমরা মেসেজ পাইছি যে লাশ বাংলাদেশে পৌঁছবে। আজকে 2:40 এই মেসেজ পাওয়ার সাথে সাথে আমরা এয়ারপোর্ট চলে আসছি। আর ওরা আমাদের ওখানে ব্যবসা প্রতিষ্ঠান আনলে ওটা টাকা সম্পূর্ণই আমাকে দেওয়ার কথা ছিল, প্রায় 1 কোটি টাকার মতো সম্পদ সব কিছু দোকানে ব্যবসা প্রতিষ্ঠান ছিল, কিন্তু ওরা কিছু দেয় না। এবং ওই ব্যবসা প্রতিষ্ঠান সম্বন্ধে আমাদের কিছু না বললে ওরা হুট করে লাশ পড়াই দিয়েছে। আমরা এই জন্য তাড়াহুড়ো লাশের জন্য আসছি, লাশ রিসিভ করার জন্য। কতদিন হলো মানে আপনাদের ডেড বডিটা কতদিন পরে বাংলাদেশে? প্রায় 1 মাস 10 দিন। প্রায় 1 মাস 10 দিন। আসলে অনেক দ্রুত সময়ের মধ্যে আপনাদের ডেড বডিগুলো বাংলাদেশে চলে আসছে। আপনারা সম্ভবত বাংলাদেশের যে প্রক্রিয়াগুলো ছিল সেগুলো আপনারা খুব দ্রুত সম্পন্ন করেছেন। আমার এক মামা আছে উপজেলা চেয়ারম্যান, ঠিক আছে, উনি ওনার আপ্রাণ চেষ্টার মাধ্যমে আর কি এটা হয়েছে। ঠিক আছে, উনি সর্বক্ষণিক উনি ওই দেশের দূতাবাসের লোক যোগাযোগ রাখছে এবং ওদের অতি তাড়াতাড়ি আনার জন্য আর কি উনি যতটুকু ব্যবস্থা নেওয়ার উনি নিয়েছে। ডেড বডি দুটো আসছে, এগুলো কি কাদের খরচে? আপনারা কি কোনো খরচ দিয়েছেন? ডেড বডি আসছে, ওরা এখন বলতেছে যে আমাদের ওই যে ব্যবসা প্রতিষ্ঠান ছিল ওরা বলছে এই যে বিক্রি করে ওই টাকা কাইটে নেবে। ঠিক আছে, এই বলছে তোমাকে ব্যবসা প্রতিষ্ঠান বেশি তোমাকে ওই ডেড বডির টাকা দিয়ে দেবে। সৌদি কফিল মানে দায়িত্ব নিয়ে ডেড বডিগুলো পাঠানোর কথা ছিল, কিন্তু তিনি এটা দায়িত্ব নেয়নি। না, উনি দায়িত্ব নেয়নি এবং উনি কোনো অফিসেও যায় না। উনি ওনার যে স্থান, এই স্থানে বসেই উনি মনে করেন আমাকে এই টাকা দিয়ে আর কি ওই দোকানের টাকা দিয়ে আর কি দোকান বিক্রি করে লাশ পাঠাই দিয়েছে মানুষের দ্বারা আর কি। উনি নিজে নাই, যেখানে 1 টাকার দরকার সেখানে 10 টাকা দিয়ে উনি আমাকে টাকা দিয়ে আর কি এই লাশগুলো। আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো ছিল সেগুলো তিনি বিক্রি করে সেই অর্থ দিয়ে আপনাদের লাশগুলো দেশে পাঠানোর ব্যবস্থা করেছে। হ্যাঁ, তো এতে করে আপনারা কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন না নাকি? কিছু না, অনেক কিছু নাই, আমাকে একেবারে স্বয়ংসম্পন্ন টোটাল। আমার এই ছোটো ভাইটাই আমাদের ফ্যামিলির সর্ব আয়ের উৎস ছিল এই ছোটো ভাই। তো বিগত 1 বছর ধরে আমাদের সংসার হাল নিয়েছে। আর সর্বোপরি আজকে 28 বছর সার্ভিস, 28 বছর সার্ভিস ছিল আমার বড় বোন জামাই। উনি ছিল আমাদের বটবৃক্ষ, ওনার কারণে আমরা ভালো চলতাম। আজকে এই ব্যবসা করার কারণে এই 27-28 বছরের যে পুঁজি উনি অর্জন করছিলেন সব নিয়ে এনেছে ওই জায়গায় হোটেল করার জন্য এবং আমাকে স্বয়ংসম্পূর্ণ এবং রাস্তায় থালা নিয়ে বসাই দিয়ে গেছে। এখন আপনারা লাশগুলো বুঝে পাবেন এবং পাওয়ার পরে কোথায় নেবেন বা কিভাবে এগুলো দাফন সম্পন্ন করবেন যদি একটু সে বিষয়ে বলতেন। লাশগুলো তো মূলত আমার মা মারা গেছে বছর 4 আগে। সাগরের দাফন হবে তার মায়ের কবরের পাশে। আমার বাড়ি হল বেতাগী থানা, বরগুনা জেলা বেতাগী থানা, হোসনাবাদ গ্রাম। আর মুজাম্মেল হোসেনের বাড়ি মির্জাগঞ্জ থানা, পটুয়াখালী উপজেলা, পটুয়াখালী জেলা, মির্জাগঞ্জ উপজেলা, শৈলবুনিয়া গ্রাম। তার বাবার কবরের পাশে সাইতে মানে দুজনকে 2 জায়গায় দাফন করা হবে। জানাজার টাইম কি আপনারা নির্ধারণ করতে পেরেছেন? এখন পর্যন্ত নির্ধারণ করতে পারি নাই, তবে ও হাতে পাইলে তারপর আমরা একটা আলোচনার মাধ্যমে মামা আছে তার সাথে আলোচনা করবো যে মামা কয়টায় কি করা যাবে সেই রকম তখন। আচ্ছা, একটি বিষয় আমি জানতে চাইবো, সেটি হচ্ছে আমাদের বাংলাদেশি যে সকল শ্রমিক ভাইয়েরা সংসারের সুখের আশায় বিদেশে পাড়ি জমায়, তারা যদি সেখানে মারা যায় তাদের ডেড বডিগুলো নিয়ে এত 6-9 কেন হয় সে বিষয়ে যদি কিছু বলতে, বা কফিল কোনো দায়িত্ব নিতে চায় না কেন? সেক্ষেত্রে বলবো যে আমরা বাংলাদেশ তো আমরা খুব গরিব রাষ্ট্র হিসেবেই মনে করেন, যাতে আমাকে মূল্যায়ন খুব কম বাইরে। অন্যান্য কান্ট্রির চেয়ে আমাদের বাঙালির মূল্যায়ন তো বিদেশে ছিল। তুমি তো বিদেশে ছিল। হ্যাঁ, আমি দীর্ঘ 14 বছর ছিলাম ওই এক জায়গায়, যেখানে আমার ভাই মারা গেছে ওই জায়গায় ছিলাম। আমাকে বাঙালির মূল্যায়ন প্রায় জায়গায় অনেক রাষ্ট্রই খুব কম, কারণ আমাকেও হয়তো আমরা ভাতে মারা এই কারণেই হয়তো হতে পারে। আচ্ছা, আমি একটু জানার চেষ্টা করবো, এই যে একজন আপু রয়েছেন, আসলে আমরা লক্ষ্য করে দেখছি উনি কিন্তু একেবারে কান্নায় ভেঙে পড়েছে। আমি জানি না ওনার পরিচয়টা কি হয় বা সাগর ভাই ওনার কি হয়, আমি একটু তার কাছ থেকে জানবো যে আসলে আমি দেখছি যে আপনি একেবারে
কান্নায় ভেঙে পড়েছেন যে আসলে বরিশালেও আপনি যেতে পারেন না হয়তো যে কোনো কারণে, এয়ারপোর্টে কিন্তু চলে এসেছেন। আসলে আপনার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো। আসলে সাগর আমার ফুফাতো ভাই হয়। সাগর ভাই আপনার ফুফাতো ভাই হয়? আচ্ছা, ওনার কাছে সাগর আমার ফুফাতো ভাই হয়। ছোটবেলা থেকেই মানে এক জায়গায় ছিলাম। পুরো আপন ভাইয়ের মতোই ছিল। আমার কিন্তু কোনো বড় ভাই নাই, আমার একটা ছোট ভাই। মানে তারা সবাই আমাদের খুব খেয়াল রাখতো। মানে সাগর ভাই হচ্ছে গিয়া আপনার ফুফাতো ভাই ছিল। আমরা যতটুকু জানতে পেরেছি বিগত 23টি বছর ওখানে পাড়ি জমিয়েছেন, এবং হচ্ছে গিয়া যতটুকু জানলাম যে শালা দুলাভাই যে আসলে বাড়ি ফেরার পথে মানে অর্থাৎ বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন উমরা হজ শেষ করে। আচ্ছা, এই যে আমরা যখন বাড়ি গিয়েছিলাম মুজাম্মেল, আচ্ছা আচ্ছা, তো আপনারা কি আসলে বরিশালে যাবেন কিনা? আসলে আমরা তো এই কালকে আসছি, তো মানে যাওয়া হবে না, এই জন্য এই জায়গায় দেখতে আসছি। কালকে ঢাকায় এসে বসতে পারি, আমরা দেশে আসছিলাম। পেটের তাগিদে ভাই অনেক এখন সেটাই হয়ে যায়। আচ্ছা, আপনার ফুফাতো ভাইয়ের সাথে লাস্ট কবে দেখা হয়েছিল? 3 বছর আগে। 3 বছর আগে? 3 বছর আগে তাকে কিভাবে দেখেছেন আপনি? কিভাবে দেখেছিলেন 3 বছর আগে তাকে? কিভাবে দেখেছিলেন ফুফাতো ভাইকে? ঢাকা থেকে আমি যখন বেড়াতে গেছি তখন তার সাথে আমার দেখা হয়েছিল। এই দেখা হয়েছিল, একদম পরিপাটি, একদম সুস্থ সবল একটি ছেলে। কিন্তু 3 বছর পরে সেই ফুফাতো ভাই মরদেহ আজকে আপনি দেখতে পারবেন। আবেগটা আপনি কি এটা কাম্য করেছিলেন কখনো? আর যখন আমি শুনছি যে মারা গেছে, আমার একটু বিশ্বাস হয় না যে আমার ভাইটা মরে গেছে। সবসময় নামাজ পড়ে দোয়া করছি, আল্লাহ ওরা যেন বাঁচাইয়ে রাখে, ও যেন সুস্থ থাকে। আসলে দর্শক, এই আমরা এয়ারপোর্ট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। আমরা চেষ্টা করব যে আসলে বরিশালে যাওয়ার চেষ্টা করবো, সেই প্রত্যাশা রেখে আমরা ভিডিওটা এখানে শেষ করছি। একটু বলতে চাচ্ছিলাম, জি বলেন। আমি সাগরের মামা। জি, তো সাগর ও 1 বছর আগে যখন যায় তখন আমার বাসা হয়ে গেছে মিরপুরে। তো এখন মারা গেছে, আমরা তো আর ফিরে পাবো না, কিন্তু ওমরা পালন করে ও যখন বাসায় ফিরছিল তখন মারা গেছে। আমাদের গত এই মার্চে আমাদের কিন্তু এখানেই আমরা একটা লাশ গ্রহণ করতে আইছিলাম ইউক্রেনে, যে ক্ষেপণাস্ত্র হামলায় আমাদের বাতিজা মারা গেছিলো, চাচাতো ভাই ছেলে। এবার মারা গেল এই মার্চ মাসেই আমাদের ফুফাতো বোনের মেয়ের জামাই এবং ছেলে। তো আমাদের পরিবারটা আসলে আমরা এখন বিমর্ষ, যে একের পর এক শোক আসলে কীভাবে যে আমরা কাটিয়ে উঠব মহান আল্লাহ তাআলাই জানে। তো যে চলে গেছে তাকে তো আর ফিরে পাবো না, কিন্তু ওরা দীর্ঘ ওদের দেশেও যে সম্পদ ছিল সেই সম্পদ বিক্রি করে ওরা ওইখানে একটা হোটেল দিয়েছিল, ব্যবসা প্রতিষ্ঠান খুলছিল। তো প্রায় জায়গা জমি বিক্রি করে ওইখানে প্রায় ওদের 1 কোটি টাকার উপরে ইনভেস্ট ছিল। কিন্তু আমরা জানতে পারলাম যে আমরা এই লাস্ট 2টা আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দূতাবাসে বিভিন্ন জায়গায় সাংবাদিক ভাইয়েরা অনেক পরিশ্রম করছে, যেখানে যত লাগছে আমরা দৌড়েছি, কিন্তু আজকে তার লাশ আসছে। এর সাথে যারা সংশ্লিষ্ট সবাইকে আমরা ধন্যবাদ জানাই আপনাদের মাধ্যমে, কিন্তু আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে এবং সংশ্লিষ্ট যারা আছেন দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের কাছে বিনয়ের সহিত অনুরোধ জানাচ্ছি যে ওদের যে 1 কোটি টাকার সম্পত্তি ছিল, পরিবার 2টি একেবারে পথে বসে গেছে। এক পরিবারের বাবা, তার 2টি মেয়ে লেখাপড়া করতেছে, ছেলে আছে সাগর, সে বিবাহ করবে, তার বিবাহ করে গেছে, উঠেই আনবে এসে, কিন্তু এখন তো আনুষ্ঠানিকতা হয় নাই এই অবস্থা। তো এখনও ওর বাবা একেবারে মানে ভেঙে পড়েছে, কারণ এমন একটা সন্তানকে স্বপ্ন ছিল যে ওর মাধ্যমে সংসারে সচ্ছলতা ফিরে আসবে, কিন্তু আপনারা তো জানেন যে কিভাবে চলে গেল। কিন্তু এখন আমরা যেটা শুনতে পাচ্ছি যে কপিল নাকি ওইখানে ওদের যেন ওই ব্যবসা প্রতিষ্ঠান ওইটা বিক্রি করে তার থেকে এই লাশ এবং ওইখানে তাদের গোসল করানো
কপিন করে পাঠাইছে, তাতেই নাকি খরচ হয়েছে, যেটা আমরা শুনতে পারছি। কিন্তু ওইখানে তো 1 কোটি টাকার উপরে ওদের সম্পদ ছিল। কিন্তু এখন আমরা চাই যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, দূতাবাস যথাযথ ব্যবস্থা নিয়ে ওইখানে ওদের যে সম্পদ বা যে টাকা ওদের পাওনা, সেই টাকাটা যেন ওদের পরিবারগুলোর কাছে ফিরিয়ে দেয়, সেই ব্যবস্থা নেয়। ধন্যবাদ আপনাদের। আচ্ছা আপু, আপনার কাছে একটু আবার আসবো, একটু বলবেন যে কিভাবে মারা গিয়েছিল এবং মানে আমি যতটুকু শুনছি, আসলে আমি তো